গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প সংকোচ। সেটা বোধহয় কি একটা ছুটির দিন। হ্যাঁ, বইয়ের দোকানগুলো সব বন্ধ ছিল। তাই অত সন্ধ্যা রাতেই পাড়াটা যেন থমথমে হয়ে উঠেছিল। অনেক দিন পরে প্রাণ ভরে আড্ডা দিয়েছি, মনটা খুশি আছে। হাতে তেমন কাজও নেই। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাথের উপর ঢালা বইগুলো দেখলুম। তারপর কি খেয়াল হলো, ইচ্ছে করেই অ্যালবার্ট বিল্ডিংয়ের পেছনের গলিটা ধরলুম। বহুদিন এ রাস্তায় হেঁটেছি, কিন্তু সেসব দিনে দোকানপাট খোলা থাকে, লোক আর আলোতে এর চেহারা হয় স্বতন্ত্র। আজ এই অন্ধকারে কেমন লাগে সেটাও দেখতে ইচ্ছে ছিল, কিন্তু একটুখানি গিয়েই দাঁড়াতে হলো। একটি 16-17 বছরের ছোকরা সন্দেহজনকভাবে একটা দোকানের রকে বসে আছে। মানে আসলে সন্দেহজনক তার চেহারাটা। চুলগুলো উস্কো খুস্কো, গায়ের শার্ট আর পরনের ধুতি শতচ্ছিন্ন, মুখটাও কেমন ফুলো ফুলো, খালি পা। ক্লান্তভাবে দোকানের বন্ধ দরজাটায় ঠেস দিয়ে বসে আছে। ব্যাপার কি, চোর নয় তো? এইটাই প্রথম মনে হয়েছিল, তবে একটু পরে বুঝলুম তা নয়। ছেলেটা হঠাৎ উঠে বসে পিচ করে থুতু ফেলল খানিকটা। পাশে গ্যাসের আলোর থাম, তার উজ্জ্বল আলোতে পরিষ্কার দেখতে পেলুম সে থুতুর প্রায় সবটাই রক্ত। তাড়াতাড়ি কাছে গিয়ে প্রশ্ন করলুম, ব্যাপার কি ভাই, শরীর খারাপ লাগছে? ছেলেটি ভালো করে তাকালো না আমার দিকে, বলল, শরীরের আর অপরাধ কি, শালারা যা বেধড়ক ঠেঙিয়েছে, দেখুন না, কাঁচা দাঁত একটা ভেঙে দিয়েছে। বা হাতের মুঠোটা খুলে দেখালো, সত্যি খানিকটা দাঁত রয়েছে সেখানে। থুতুর সঙ্গে রক্তের রহস্যটা বেশ পরিষ্কার হয়ে গেল। আমি একটু ব্যস্তভাবে প্রশ্ন করলুম, কারা মারলে ভাই এমন করে, কি করেছিলে? তেমনি নির্বিকার কণ্ঠে উত্তর এলো, পকেট কাটতে গিয়ে ধরা পড়েছিলুম, বাসের মধ্যে কি না পালাতে পারিনি। এক বাস লোক পড়লো একেবারে আমার উপর, তবু ভাগ্যিস মারধর করেই ছেড়ে দিল, পুলিশে দিলে আরও খোয়ার হতো। ওর সহজ স্বীকারোক্তিতে রীতিমতো কৌতুক বোধ করলুম। সঙ্গে সঙ্গে বেশ একটু কৌতূহলও হলো। প্রশ্ন করলুম, তা তুমি এই বয়সে এমন পেশায় বা ধরলে কেন? দেখলে তো তোমাকে ভদ্রঘরের ছেলে বলে বোধ হয়। হঠাৎ সে যেন একটু উত্তপ্ত হয়ে উঠল, ঝাঁঝের সঙ্গে জবাব দিল, কি করব, ভদ্রলোকের তো ছেলে, তাই বলে কি আর উপোস করে শুকিয়ে মরব? কেন, তোমার কি কেউ নেই? থাকবে না কেন, রাবণে গোষ্ঠী আছে। মা মরে গেছে অবশ্য, কাকারা আছে শুনেছি, তা তাদের চোখে দেখতে দেয়নি। মা মরে যাবার পর মামারা সোহাগ করে নিয়ে এসেছিল, আর পাঠায়নি। বাবা তারপর বিয়ে করে, তবু নিয়ে যেতে চেয়েছিল আমাকে, তখন এরা পাঠালে না। তারপর দিদিমা মরে গেলে মামা নিজ মূর্তি ধরলে। স্কুলে পড়ছিলুম, সেসব বন্ধ করে দিলে। চাকরের মতো খাটাতে লাগলো, বাজার করা, রেশন আনা, গম ভাঙানো, জল তোলা, কয়লা ভাঙা, উনুনে আঁচ দেওয়া, কি নয়। এক ঠিকে ঝি আছে বাসন মাজার, সে না এলে বাসনও মাজতে হতো। কাজে একটু ফাঁক মিলল তো একটা না একটা ছেলে মেয়েকে ট্যাকে করে ঘুরে বেড়ানো। সে কথা তো বাদই দিন, তার উপর বেদম মার ছুতোয় না, তাই কত সহ্য হয় বলুন। একদিন পাড়ার একটি লোক ডেকে বলল, হ্যাঁ রে ছোড়া, তুই কি আর চাকরি পাস না কোথাও? কত মাইনে দেয় এরা? আমি তো অবাক, বললুম, সে কি মশাই, উনি তো আমার মামা। জিজ্ঞেস করলে, আপন মামা? যখন বললুম হ্যাঁ, তখন বললে, বাবা, কংস কালনেমিকে যে ছাড়িয়ে গেল এরা। তা হ্যাঁ রে খোকা, বিনে মাইনায় মামার বাড়ি কাজ না করে অন্য কোথাও চেষ্টা দেখ না, খাওয়া পড়া ছাড়া মাইনেও পাবি। এই পর্যন্ত বলে ছোকরা চুপ করল, বোধ হয় ক্লান্তই হয়ে পড়েছিল। কিন্তু আমার তখন কৌতূহল বেড়ে গেছে। বললুম, তারপর? পিচ করে আর একবার থুতু ফেলল, আরও খানিকটা রক্ত, কিন্তু সে তা গ্রাহ্যও করল না। বলল, সেই বড় ধিক্কার লাগলো জানেন। একদিন তাই ধুত্তর বলে বেরিয়ে পড়লুম, নিজের একটা জামাও ছিল না,
মামার কাছ থেকে পয়সা নিয়ে ডাইং ক্লিনিং গিয়েছিলুম। মামারই ধুতি শার্ট পরে হাওয়া। গিয়ে উঠলুম স্কুলের এক বন্ধুর বাড়ি। সে সব শুনে বলল, দেখ ভাই, আমি ছুতোনাতা করে 2-3 দিন রাখতে পারি বড় জোর। আমার বাবা তেমন নয়, তারপর থাকলে বকবে। তাই সই। তখন ভেবেছিলুম 2 দিনে কি আর কিছু জুটবে না। ও হরি, শহর চষে ফেললুম। যেখানে যা আমার করার মতো কাজ আছে সব বলে রিফিউজি হলে পেতে। তোমার তো এদেশে বাড়ি। এদিকে 2 দিন হয়ে গেছে। বন্ধুকে আর উত্ত্যক্ত না করে সরে পড়লুম। শেষে বাসন মাজার কাজের চেষ্টা করলুম, তাও জুটল না। সবাই সন্দেহ করে ভদ্রলোকের মতো দেখতে, অথচ বাসন মাজার চাকরি চাইছে। চুড়িদারি করে পালাবে না তার ঠিক কি? 2 দিন ঘুরে বেড়ালুম রাস্তায় রাস্তায় না খেয়ে। রিফিউজি ক্যাম্পে ঢুকে পড়বার চেষ্টা করলুম, তা ওদের ভাষা মুখ দিয়ে বেরোয় না, ধরে ফেলে তাড়িয়ে দিলে। এমনি দিন কাটছে। সতীশ বলে এক ছোকরার সঙ্গে আলাপ হলো, আমার চেয়ে বয়সে বড়, কিন্তু তবু খুব ভাব জমে গেল। অজানা অচেনা, একেবারে রাস্তা থেকে ধরে নিয়ে গেল বাসায়, খেতে দিল, শুতে দিল। সে যা কাজ করে তাই শেখালো, পকেট মারতে। তা তার চেয়ে আপনার লোক আর আমার আজ কে আছে বলুন? ভাবলুম, সে যদি করতে পারে তো আমার আপত্তি কি? সেও এককালে ভদ্র ঘরের ছেলে ছিল। সতে, হানিফ, কেউ এরা লোক খারাপ নয়, দিল আছে। 1 মাস বসিয়ে খাইয়েছে, যতদিন না রোজগার করতে শিখেছি। তোমার নাম কি? কি জাত তুমি? এবার যেন প্রথম ওর চমক ভাঙল। একটু সন্দেহের সুরে বলল, কেন বলুন দেখে, এত নিকেশ নিচ্ছেন? পুলিশের লোক নাকি? আর কিছু বলবো না, সরে পড়ুন। না ভাই, সত্যি করে বলছি, পুলিশের লোক আমি নই, পুলিশে দিতেও চাই না। মাইরি, কালীর দিব্যি? মা কালীর দিব্যি বলছি। তখন সে একটু আশ্বস্ত হয়ে বলল, আমি বামুনের ছেলে, নবগোপাল চক্রবর্তী নাম। আমাকে খেয়াল চাপলো মাথায়। ওরই পাশে বসে পড়ে বললুম, এ কাজের কি ফল তা তো দেখলে। এর উপর পুলিশে দিলে না হোক 6 মাস জেল দিত। এ পথে থাকলে মধ্যে মধ্যে ধরা পড়বেই, এসব ছেড়ে দাও। তারপর খাবো কি? ধরো যদি কোনো কাজ দেই তোমাকে। ছেলেটা দার্শনিকের মতোই হাসল, বলল, মজা মন্দ নয়, পথে পথে আমার বেশ বন্ধু জুটে যায়। কি কাজ দেবেন আমাকে? ধরো এখন আবার বাসাতে থাকবে, 5-4 মাস খাটবে, তারপর ফাঁক পেলে আমার অফিসে কোনো বেয়ারের কাজে টাজে ঢুকিয়ে দেব। তো মাইনে টেনে সব মিলিয়ে ভালোই পাবে। তারপর তোমার কপাল, যা পারো তোমার পথ তুমি বেছে নেবে। লেখাপড়া শিখেছিলে কতদূর? একটু চুপ করে থেকে যেন অন্যমনস্কভাবেই বলল, ক্লাস 8 পর্যন্ত উঠেছিলুম, কিন্তু সে তো 4 বছরের কথা, সবই ভুলে গেছি। আঁক খুব ভালো করতুম, আমার সঙ্গে কেউ পারত না। 4 বছর? তোমার বয়স কত? তা 18-19 হলো। তারপর বোধ হয় আমার চোখে বিস্ময় লক্ষ্য করে বলল, আমাকে দেখায় আরও ছোট না? আমার বারটা একটু কম, কিন্তু বয়স হয়েছে। তা হোক, তাহলে তাই ঠিক রইল, আমার সঙ্গে চলো। এখনই? সতীশদের বলবো না? না, বললে কি আর তোমাকে তারা ছাড়বে? থাক। কিন্তু না বলে গেলে কি ভাববে? ভাববে পুলিশের হাতে পড়েছ। এ লাইনে তো এমন হামেশাই হয়। হা হা করে হেসে উঠল নবগোপাল, বলল, হ্যাঁ, তা মন্দ বলেননি। হানিফ এমনি একবার ডুব মেরেছিল, সতে বলল, নিশ্চয়ই শালা ধরা পড়েছে। চলুন। সহজভাবেই উঠে এলো আমার সঙ্গে, কিন্তু হ্যারিসন রোডের মোড় পর্যন্ত এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। প্রশ্ন করলুম, কি হলো? নিয়ে তো যাচ্ছেন, বাড়িতে কি বলবেন? চোর শুনলে তারা বাড়িতে ঠাঁই দেবেন? দিলেও ভয়ে ভয়ে থাকবেন সর্বদা। কি দরকার? আশ্বাস দিয়ে বললুম, সে ভাবনা তোমাকে ভাবতে হবে না, তুমি ভেতরে ঠিক আছো তো? একটু ভেবে বলল, বোধহয় তো খাঁটিই থাকতে পারবো। আসলে কি জানেন, আমার কাজটা খুব ভালো লাগেনি কখনো, বিশেষ সুবিধেও করতে পারিনি, তাই
3 মাসের মধ্যে কতবার যে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি তার ঠিক নেই। তা চলুন বরাত চুকে দেখা যাক। নবগোপালের আশঙ্কাটা খুব অমূলক নয়। গৃহিণী প্রথমটা খুবই বিদ্রোহ করলেন। জেনে শুনে তুমি একটা চোর এনে বাড়িতে ঢোকালে? গলায় জোর দিয়ে বললুম, না জেনে তো অনেকবার ঢুকেছ, এবার না হয় জেনেই ঢোকালে, তবু সাবধানে থাকবে একটু। বললুম বটে, কিন্তু কদিন আমারও খুব অস্বস্তিতে কাটল। ঝোঁকের মাথায় কাজটা করে ফেলে একটু ভয়ে ভয়েই ছিলুম। বিশেষ ছেলেটাকে যেন চিনতে পারছিলাম না। সত্যি কি এত সরল, না পাগল কিংবা বদমাইশ? সরলতাটাই হয়তো ভান, বোকা পেয়ে সবটা বানিয়ে বলল। আমার দ্বিধার ভাব যেতে দেরি হলো বটে, কিন্তু আমার গৃহিণী সব আগে গলে গেলেন। বাড়ির কাজও বিস্তর, ছেলেগুলোর পড়ার খুব ক্ষতি হতো আগে, আমারও সকালবেলাটা নিঃশ্বাস ফেলবার অবকাশ থাকতো না। শ্রীমান নবগোপাল যেন 4 চালের ভার তুলে নিল মাথায়। বাজার করে, রেশন আনে, গম ভাঙায়, ধোপার বাড়ি ছোটে, গয়লা এলে দাঁড়িয়ে দুধ দুয়ে নেয়, উনুনে আঁচ দেয়, ভোরবেলায় উঠে চা করে, এমনকি ঝি না এলে নিজে আমার গৃহিণীকে সরিয়ে বাসন মাজতে বসে যায়। বলে, আমার অভ্যেস আছে, আমার কাছে কতক্ষণ। আবার নিজেই মাঝে মাঝে ঠাট্টা করে বলে, মামার বাড়ির কাজ সবগুলোই যেন বসেছিল আমার জন্য, তবে তফাতের মধ্যে মার খাওয়াটা নেই আর খাওয়াটা পুরো মেলে, তার চেয়ে আরাম ছেলে বইতে হয় না। আমার ছেলেমেয়েরাও ওর ভক্ত হয়ে পড়ল খুব। জমিয়ে গল্প বলতে পারে, ঘুড়ি তৈরি করতে অদ্বিতীয়, আর তাদের 5 ফরমাস খাটে অম্লান বদনে, মায়ের জুতোগুলো পর্যন্ত বুরুশ করে দেয়। নবগোপাল মাঝে মাঝে আমাকে তাগাদা করে বটে, আমার চাকরির কদ্দূর কি হলো মেসোমশাই, কিন্তু খুব যে তাড়া আছে ওর তা মনে হয় না। এরই মধ্যে আমার গৃহিণী একদিন হাঁপাতে হাঁপাতে এসে খবরটা দিলেন, ওগো শুনছ, আমাদের নব সত্যি অঙ্কে খুব মাথা। কেন, কি করে জানলে? আমাদের ছোট খোকার মাথায় বুদ্ধির অঙ্ক কিছুতে ঢুকতো না তো, মাস্টারমশাই তো হিমশিম খেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন। নবগোপাল 3 দিনে ওকে কেমন শিখিয়ে দিলে, এখন বেশ বুঝে গেছে। আহা, ওকে আবার লেখাপড়া শেখালে হয় না? ইচ্ছে হলো কথাটা মনে করিয়ে দেই। এমন বিনা মাইনের চাকরটিকে স্বেচ্ছায় হাতছাড়া করতে চাইছো কেন? লেখাপড়া শিখলে কি আর এইভাবেও থাকবে? কিন্তু নিজে নিজেই লজ্জিত হলুম। আমার স্বার্থের জন্য ওর এত বড় ক্ষতি করি কেন? আর চিরদিনই কিছু এমনি পেট ভাতায় আমার বাড়ি থাকবে না। বয়স বাড়বে, নিজের সংসার পাতবার ইচ্ছে হবে, উন্নতির পথ খুঁজবে। ওকে ডেকে বললুম, তোমার মাসিমার ইচ্ছে তোমাকে আবার স্কুলে দেয়। মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর, তবে সে নিমেষের জন্য। পরক্ষণে ম্লান মুখে বলল, এই বুড়ো বয়সে গিয়ে ক্লাস 8-এ ঢুকবো, বাকি ছেলেরা ঠাট্টা করবে। আমি বললুম, না না, তোমাকে দেখায় ঢের ছোট, আসল বয়স না বললে বুঝতেই পারবে না, বেশ মানিয়ে যাবে। শেষ পর্যন্ত সে আনন্দের সঙ্গে রাজি হলো। তবে আমি তখনই তাকে স্কুলে ভর্তি করলুম না। বললুম, ক্লাস 8-এর বই তো বাড়িতেই আছে, দুপুরে একটু একটু পড়ে ঝালিয়ে নাও, আমি একেবারে ক্লাস 9-এ ভর্তি করে দেব। পড়ায় তার সত্যি চাঁট ছিল। মাস তিনেকের মধ্যেই সে এমন তৈরি হয়ে গেল যে অনায়াসে তাকে ক্লাস 9-এ ভর্তি করে দেওয়া গেল। জুন মাসের শেষেই আমার ভগ্নিপতির চিঠি পেলুম যে ভাগ্নি অমলা আয়ে পাশ করেছে, তার ইচ্ছে বিয়ে পড়ে, কিন্তু সেখানে আর পড়াবার উপায় নেই। এখন যদি আমি আমার বাড়িতে তার থাকবার ব্যবস্থা করতে পারি তবে তার বিয়ে পড়া হয়। সেই অমলা, এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ফুটফুটে ফুর্তিবাজ, একরত্তি মেয়ে, সে এরই মধ্যে আয়ে পাশ করে ফেলল। কথাটা বেশ গর্বের সঙ্গে আলোচনা করলুম আমরা। রাত্রে খেতে বসে ছেলেদেরও বললুম। নবগোপাল হঠাৎ খাওয়া বন্ধ করে প্রশ্ন করল, আপনার ভগ্নীদের দেশ কোথায় বললেন? দেশের নাম বলতে আরও কিছুক্ষণ চুপ করে থেকে সে খেতে আরম্ভ করল। স্ত্রী প্রশ্ন করলেন, ওদের দেশের নাম জানতে চাইলে কেন নবু? না, এমনি।
তারপর একটু হেসে যেন ঈষৎ অপ্রতিভভাবে বলল, আমাদের পাশের বাড়িতে এক ভাড়াটে এসেছিল দিন কতক। তাদের একটি মেয়ে ছিল, তারও নাম অমলা। প্রায় আমারই বয়সে হবে মেয়েটা। মধ্যে সে আমার কাছে আঁকও শিখেছিল কদিন। তার দেশ কোথায়? আমি প্রশ্ন করলুম। কে জানে, বলেছিল সে, ভুলে গেছি। তারপর একটু থেমে বলল, কত বয়স হবে আপনার ভাগ্নির? ওই রকম ওর কথাবার্তা, আদব কায়দার ধার ধারে না সে মোটেই। মনে মনে হিসেব করে নিয়ে বললুম, 18-ওর বেশি নয়। দেখুন দেখি, আমার চেয়ে ছোট, বিয়ে পড়বে। আর আমি, যাকগে, কালই আমাদের হেড স্যার বলছিলেন, বেটার লেট দ্যান নেভার। কি বলেন? তাই ভেবে আমার খুশি থাকা উচিত নয় কি? ভগ্নিপতিকে লিখে দিলাম যে, পাঠিয়ে দাও। যতদিন আমি আছি ভাগ্নির লেখাপড়া হবে না সে কি কথা। এধারেও কলেজ অ্যাডমিশনের সব ব্যবস্থা করে রাখলুম। যেদিন আসবার কথা তার আগের দিন এক চিঠি পেলুম, দিদির অসুখ। অমলা সকালে ট্রেনে একাই রওনা হবে। আমি যেন 3টের সময় নিশ্চয়ই স্টেশনে থাকি। গেলুম যথাসময়ে। গাড়ি থেকে নেমে অমলা প্রণাম করল। দিব্যি ফুটফুটে হয়ে উঠেছে, সুন্দরী বলা চলে, আর বড়ও হয়ে পড়েছে ঢের। আগেকার মতো আদুরেপনা নেই। বেশ একটি শান্ত সলজ্জ ভঙ্গি ওর কথাবার্তায় চালচলনে। মোটের ওপর খুশিই হলুম। বাড়িতে পৌঁছে প্রণামাদি সবে সারা হয়েছে, এমন সময়ে নব এলো স্কুল থেকে। সে অত লক্ষ্য করেনি। গৃহিণী ডেকে বললেন, এই যে নব, আমার ভাগ্নে এসে গেছে। নব হাসি হাসি মুখে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ অমলাকে দেখে যেন পাথর হয়ে গেল। মনে হলো মুখের সব রক্ত নিমেষে সরে গিয়ে কাগজের মতো সাদা হয়ে উঠল। অমলা কিন্তু প্রথমটা চিনতে পারেনি। তারপরেই ওরও এক আশ্চর্য পরিবর্তন হলো। ও সুন্দর মুখ খুশিতে ঝলমলিয়ে উঠল। উজ্জ্বল গৌর বর্ণাভায় যেন কে মুঠো মুঠো আবির দিল ছড়িয়ে। সে সাগ্রহে দুপা এগিয়ে গিয়ে বলে উঠল, নবুদা তুমি? আমরা তো অবাক। আমার স্ত্রী বলে উঠলেন, তুমি নবুকে চিনতে বুঝি অমলা? কিন্তু তার আগে আরও বেশি বিস্ময়ের কারণ ঘটল। নবগোপাল অকস্মাৎ ওর হাতের বই খাতাগুলো ছুঁড়ে তক্তপোষের উপর ফেলে ছুটে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কি হলো, কি হলো? আরে ও নবগোপাল! আমরা ডাকাডাকি করতে লাগলুম। ছেলেরা কেউ ছুটে গেল, কিন্তু ওকে আর ধরা গেল না। ব্যাপার কি অমলা? হতভম্বের মতো প্রশ্ন করি। কিছুই তো বুঝতে পারছি না ছোট মামা। বছর 4-5 আগে একবার গরমের ছুটিতে কাকার বাসায় আসি। তখন কাকা বদলি হননি, কলকাতাতেই থাকতেন, দর্জি পাড়ায়। তার পাশেই ছিল ওর মামার বাড়ি। দুই বাড়িতে খুব যাওয়া আসা চলত। নবুদাও আসতো। সেই সময় নবুদা খুব ভালো অঙ্ক বোঝাতে পারত, আমাকে অঙ্ক বুঝিয়ে দিত। ওর মামার বাড়িতে তখন ওকে বড় পীড়ন করত। সেজন্য কাকিমা ফাঁক পেলেই কিছু না কিছু খাইয়ে দিতেন ওকে। কিন্তু ওর আত্মসম্মান জ্ঞান ছিল বড় বেশি, খেতে চাইতো না সহজে। তারপর একদিন আমি কি কথায় বলে ফেলেছিলুম ডালমুট খাবার কথা। নবুদা বুঝি বাজারের পয়সা থেকে লুকিয়ে আমার জন্য ডালমুট এনেছিল। সরল মানুষ কি না, ধরা পড়ে গিয়ে কি মার খেলো। ওর মামা আমাকেও শুনে শুনে কতগুলো বিশ্রী কথা বললে। সেই থেকে ওর আসা বন্ধ হলো আমাদের বাড়ি। তারপর যখন বাড়ি ফিরি, এই পর্যন্ত বলে অমলা থেমে গেল। কিন্তু আমার গল্প লেখকের মন ততক্ষণে গল্পের আভাসে জমে উঠেছে। বললুম, যখন বাড়ি ফেরো তখন কি? আরও লাল হয়ে উঠে অমলা বলল, তখন ওকে একটা চিঠি পাঠিয়েছিলুম। লুকিয়ে স্টেশনে গিয়েছিল দেখা করতে। বলেছিলুম চিঠি দিও। তা বেচারি করুণ মুখে বলেছিল, খাম পোস্ট কার্ড কিনবার পয়সা কোথায় পাবো ভাই? তাছাড়া তোমার চিঠি যদি মামার হাতে পড়ে তোমাকে আবার খারাপ কিছু বলে। থাকগে। তারপর আর কোনো খবর পাইনি। ম্যাট্রিক পাশ করার পর ওর মামার ঠিকানা একটা চিঠি দিয়েছিলুম আন্দাজে আন্দাজে, তারও জবাব পাইনি। বললুম, সে চিঠি নিশ্চয় ওর হাতে পৌঁছয়নি। তাই তো, ছোকরা গেল কোথায়? অমলা বলল,
কিন্তু আমাকে দেখে অমন করে পালালো কেন ছোট মামা? সংক্ষেপে সব বললুম। অমলার মুখ বেদনায় ম্লান হয়ে উঠল। অনেকক্ষণ পরে শুধু বলল, আহা বেচারি। সেদিন আর নবগোপাল ফিরল না, পরের দিনও না, আর কোনো দিনই না। বিস্তর খোঁজাখুঁজি করলুম, কাগজে বিজ্ঞাপন দিলুম, কোনো খবরই পাওয়া গেল না। হঠাৎ এসেছিল, হঠাৎই আবার চলে গেল। অমলা এই কদিনে যেন আধখানা হয়ে গেছে। আরও তার পীড়াপিড়িতেই বেশি খোঁজ করতে হলো। সে কেবলই বলে, আমার জন্য এই কাণ্ডটি হলো। হায় হায়, কেন এলুম? হয়তো ওর জীবনটাই নষ্ট হয়ে গেল। অনেকদিন পরে জ্বর ভাব হওয়ায় আমি বিছানায় শুয়ে আছি। অমলা এসে কাছে বসল। নিঃশব্দে কিছুক্ষণ পায়ে হাত বুলোবার পর সহসা প্রশ্ন করল, আচ্ছা, আমাকে ওর এত লজ্জা করলো কেন মামা? একটু চুপ করে থেকে বললুম, তোমার মনকেই জিজ্ঞাসা করো মা, জবাব পাবে। আয়নাতে আজকালের মধ্যে নিজের দিকে তাকিয়ে দেখেছ? ঘনিয়ে আসা অন্ধকারে ওর মুখের চেহারাটা ঠিক ঠাউর হলো না। শুধু একটু পরে 2 ফোঁটা গরম জল আমার পায়ের উপর পড়ায় বুঝলুম উত্তরটাও বুঝেছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, সংকোচ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।